সৌম্যমিত্রের নাট্যভাবনা বিষয়ক আলোচনা প্রসঙ্গে আজ আমরা আরও একটা প্রবন্ধ নিয়ে আলোচনা করব। আজকের প্রবন্ধ হল মঞ্চসজ্জার ভূমিকা। এই মঞ্চসজ্জার ভূমিকা প্রবন্ধটি প্রাবন্ধিক সৌম্যমিত্র 1955 সালে রচনা করেছিলেন। তো নাটকের ক্ষেত্রে এই মঞ্চসজ্জার যে কি ভূমিকা, যে কি প্রভাব আছে, মূলত কি প্রয়োজন আছে মঞ্চসজ্জার, সে প্রসঙ্গেই এই প্রবন্ধে প্রাবন্ধিক আলোচনা করেছেন। প্রাবন্ধিক এই মঞ্চসজ্জার প্রয়োজন সম্পর্কে আমাদের এ প্রবন্ধে বলেছেন, একটা নাট্যাভিনয়ের সফলতা নির্ভর করে কেবলমাত্র নাটকের অভিনয়, আলোক সম্পাত, সঙ্গীত এইসবের উপর নয়। এগুলোর তো প্রয়োজন আছেই, তবে এর পাশাপাশি মঞ্চসজ্জারও বেশ যথেষ্ট ভূমিকা রয়েছে, খুব প্রয়োজন রয়েছে নাটকের ক্ষেত্রে এই মঞ্চসজ্জার। একটা নাট্যাভিনয়ের সফলতার উপর যেমন নাটক অভিনয়, আলোক সম্পাত, সঙ্গীত অত্যন্ত প্রয়োজনীয়, ঠিক তেমনি প্রয়োজন হয় মঞ্চসজ্জার। এই মঞ্চটার উপর উঠে অভিনেতাদের তাদের অভিনয়টা দর্শকের সামনে তুলে ধরতে হয়। তাছাড়া অভিনয়ের শুরুতে যখন যবনিকা উঠে যায়, পর্দা উঠে যায়, তখন দর্শকের চোখের সামনে আসে পুরো মঞ্চটা এবং সেই মঞ্চের সাজসজ্জা। নাটকের অন্তর্নিহিত রস বস্তু প্রকাশে বাধা সৃষ্টি হয়। সমস্ত জিনিসের যেমন দুটো দিক হয়, তেমনি এই মঞ্চসজ্জারও দুটো দিক আছে, একটা লাভ আর একটা ক্ষতির দিক। এর মধ্যে ভালো বা লাভের দিকটা হলো এমন বিশেষ বিশেষ মুহূর্তের সৃষ্টি করে, সেগুলি মানুষের মনে অমর হয়ে থাকে, মানুষ ভবিষ্যতের জন্য মনে রাখে। প্রাবন্ধিক সৌম্যমিত্র এই মঞ্চসজ্জার ভালো দিকটি আমাদের সামনে তুলে ধরেছেন, এ প্রবন্ধে উল্লেখ করেছেন ভালো দিকগুলো মঞ্চসজ্জা। এ প্রসঙ্গে প্রাবন্ধিক জানিয়েছেন, আমাদের দেশে বিগত শতাব্দীতে বাংলা থিয়েটার ছাড়াও পার্সি থিয়েটার ছিল। এদের কারো মঞ্চসজ্জা ভালো ছিল না। পার্সিরা দর্শকদের হাততালি পাওয়ার জন্য নানা রকম অলৌকিক ঘটনা, নানা অদ্ভুত সব ঘটনা, উদ্ভট ঘটনা ঘটাতো। যেমন ট্রাম গাড়ি দেখানো, ভূমিকম্পের প্লাবন দেখানো, এই রকম নানা দিক। এই সকল দিক দিয়ে বাংলা থিয়েটারও কম যেত না। তারা পার্সিদের এই সমস্ত দেখে দেখে মঞ্চের উপর সিংহ আমদানি করত, সিংহ তুলে ধরত। শূন্যপথে অপ্সরিক কিন্নরীদের নামিয়ে নাচ শেষ করে আবার শূন্যপথে উধাও করে দিতেন, অর্থাৎ অলৌকিক ঘটনা ঘটানোর চেষ্টা করতেন। এছাড়াও আরও মজার ঘটনা হচ্ছে,
মহাদেবের কপালে তৃতীয় নেত্ররূপী বাল্ব জ্বালিয়ে কন্দর্প ভস্ম করতেন, যেটা বেশ অলৌকিক ঘটনা বলে আমাদের মনে হয়। কিংবা শ্রীকৃষ্ণের চক্র শূন্যপথে এসে শিশুপালের শিরচ্ছেদন করতেন, শিরোচ্ছেদ করতেন আর কি। এ সকল ছিল মঞ্চ কৌশলের সব গৌরবময় কথা। তবে যে সকল অভিনেতা অভিনেত্রীরা নাটকের বিষয়বস্তুর বা অভিনয়ের ভাব গভীরতার উপর নির্ভর করতেন, তাদের এই সকল মঞ্চসজ্জার প্রয়োজন হতো না। তারা কোনো রকম আঁকা দৃশ্যপট পেলেই সেটা অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিতেন, দর্শকদের আকৃষ্ট করতেন। যাদের এই রকম ভরসা শক্তি ছিল না, তারাই পার্সিদের নকল করতেন। বাংলা থিয়েটার যখন এই সকল উদ্ভট মঞ্চসজ্জায় পরিপূর্ণ, ঠিক তখন এসবের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য মঞ্চসজ্জার নতুন রূপঢ্যতা নিয়ে আবির্ভাব হলেন শিশির কুমার ঘোষ। এই মঞ্চসজ্জার বিষয়ে শিশির কুমার ঘোষের নাম ছিল ব্যাপক, খুব খ্যাতি ছিল। তাকে বাংলাদেশের প্রথম প্রয়োগকার বলে স্বীকার করেছেন আমাদের প্রাবন্ধিক শম্ভু মিত্র। তিনি এও জানান তার হাতেই বাংলা থিয়েটারের নাট্যাভিনয় প্রথম শ্রুতি ও দৃষ্টির সমন্বয় বিধান করতে সক্ষম হয়েছিলেন। শিশির কুমারের পূর্বে মঞ্চসজ্জা নতুন ধারণা ছিল না তা নয়, প্রচেষ্টা ছিল বিক্ষিপ্ত। তাই শিশির কুমারের হাতে সেটা স্পষ্ট রূপ ধারণ করেছিল। এই শিশির কুমারের দিগ্বিজয়ী নাটকের মঞ্চসজ্জার কথা তিনি পাঠকদের কাছে প্রথম জানিয়েছিলেন। এই নাটকের মঞ্চসজ্জা এমন ছিল যে যা দেখে দর্শকরা খুবই আপ্লুত হয়েছিল, খুবই আনন্দিত হয়েছিল, খুব বিনোদন পেয়েছিল। তখনকার দিনে যেটা ছিল একটা অকল্পনীয় ব্যাপার, অলৌকিক ঘটনার মতো। তখনকার দিনে ব্যবসায়িক মঞ্চে সাজসজ্জার যে রুচি প্রকাশ পায়, তার তুলনায় সেটা অনেকটা ভালো ছিল, বেশ ভালো ছিল। এই দিগ্বিজয়ী নাটকের পাশাপাশি তিনি জনা, বিসর্জনের মতো নাটকে দৃশ্যসজ্জার কথা শুনেছেন। এর মধ্যে বিসর্জন নাটকটিতে যে মন্দিরের দৃশ্যটা ছিল, সেটা দর্শকের মনকে উদ্বেলিত করে তুলেছিল, আনন্দিত করে তুলেছিল, আনন্দের জোয়ারে ভাসিয়ে দিয়েছিল দর্শকদের। সৌম্যমিত্রের সব নাটক দেখা সম্ভব হয়ে ওঠেনি। তিনি কিছু কিছু দেখেছেন, আর কিছু কিছু নাট্যপ্রেমীদের কাছ থেকে শুনে আমাদের মতো অজানা অচেনা পাঠকদের জানিয়েছেন তার মঞ্চসজ্জা সম্পর্কে, তার মঞ্চসজ্জার কলাকৌশল সম্পর্কে। বর্তমান লেখকরা শিশির কুমারের মঞ্চসজ্জার উপকরণগুলি খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু তারা ফটো স্কেচ কোনো কিছুই পাননি। কারণ কিছুই নাকি রেখে দেওয়া হয়নি, গুছিয়ে সংরক্ষণ করা হয়নি। এই পরিবর্তনের পাশাপাশি একটা বড় রকমের পরিবর্তনের ঢেউ আসলো, সেটা শ্রী সতু সেনের হাত ধরে। তিনি আমেরিকা থেকে এদেশে এসে পূর্ণ মঞ্চ তৈরি করেন, এবং সেখানে ছিল তিনি 3 দেওয়াল দেওয়া বক্স সেটের ব্যবস্থা। এই পরিবর্তন ছিল বাংলা মঞ্চসজ্জার একটা ইতিহাস। প্রাবন্ধিক এই মঞ্চসজ্জা
প্রসঙ্গে বলেছেন, বাংলায় শিশির কুমারের মঞ্চসজ্জার পাশাপাশি আরও একটা মঞ্চসজ্জা আমরা দেখতে পাই। সেটা রবীন্দ্রনাট্যের রূপ প্রয়োগে। সেখানে বাস্তবতা অনুযায়ী কোনো মঞ্চসজ্জা হয়নি, নাটক অনুযায়ী প্রেক্ষাগৃহ মঞ্চকে সাজানো হয়েছে। প্রাবন্ধিক সৌম্যমিত্র বলেছেন, আধুনিক মঞ্চসজ্জা দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, নির্দেশক কি সৃষ্টি করতে চাইছেন সেটা আগে জানতে হবে। যেমন কোনো দৃশ্যের অংশে দুটি চরিত্রের পাশাপাশি বসে কথা বলা, আবার কোথাও জনতার উত্তেজনা, ঠিক এই রকম দৃশ্যগুলিকে তিনি বিভিন্ন কম্পোজিশনের মাধ্যমে রূপ দেন, তুলে ধরেন। আবার নাটকের পাত্রপাত্রীকে সঠিক সময় মঞ্চে পাঠানো এবং কম্পোজিশনগুলো যেন এমনভাবে সাজানো থাকে যাতে দর্শকদের এই ব্যাপারগুলোকে, গোটা ব্যাপারগুলোকে সাজানো মনে হয়। এগুলি সঠিকভাবে করানোই হলো একজন সার্থক ভালো নির্দেশকের প্রধান দায়িত্ব। সৌম্যমিত্র এ সম্পর্কে আরও জানিয়েছেন, কালিওডোস্কোপের মতো নির্দেশক বহু কম্পোজিশন ও বহু সঞ্চালনা কল্পনা করে আর সেগুলো সহ অনুভূতির সঙ্গে অনুভব করে মঞ্চসজ্জার পুরো ছবিটার একটা পরিকল্পনা করেন। ঠিক তখন আর একটা নতুন সৃষ্টিক্রিয়া শুরু হয়। অর্থাৎ পরিকল্পনাকারীকে মঞ্চসজ্জাটা এমনভাবে তৈরি করতে হয় যাতে একই জায়গায় একই সময়ে হাস্যোৎপন্ন ঘটনা ঘটবে, আবার এই হাসির পাশাপাশি সংকটের সময় সেটাকে গম্ভীর বলে দর্শকদের মনে হবে, সাধারণ মানুষের মনে হবে। আবার সেখানে নাটকের চলনের সময় বিভিন্ন রূপ দেখা যাবে। ঠিক এত কিছু মাথায় রেখে পরিকল্পনাকারকে সবকিছু প্রস্তুত করতে হয়, সাজাতে হয়। এ প্রসঙ্গে শ্রী খালেদ চৌধুরী রক্তকরবী ও পুতুল খেলা নাটকের মঞ্চের মধ্যে একটা আশ্চর্য রকম ভাব দেখা যায়। যিনি চিত্রকলা সম্পর্কে জানেন তিনি দেখা মাত্রই সংকলনের ছন্দ দেখতে পান, আর যিনি এসব জানেন না তারও ভালো লাগে, কারণ সমতা আর ছন্দটা হলো গভীর আকাঙ্ক্ষার বস্তু। সেটা অনেক মনকে কোনোভাবে নাড়িয়ে দেয়, কিন্তু চিত্রকলার কম্পোজিশন ও মঞ্চসজ্জার কম্পোজিশন ঠিক এক নয়, ভিন্ন। এই ভিন্নতা দুটো জিনিসকে সঠিকভাবে পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে পারবো, দর্শকরা বুঝতে পারবে। কারণ ছবিতে মাত্র দুটো থাকে, কিন্তু মঞ্চের ছবি ত্রিমাত্রিক হয়। ছবির মতো মঞ্চের স্বাধীনতা কিছুতেই সম্ভব হয় না। ছবিতে শিল্পীর ইচ্ছা অনুসারে ফ্রেম বদলাতে পারে, কিন্তু মঞ্চে তার অসম্ভব। মঞ্চসজ্জার একটি বিশেষ বৈশিষ্ট্য হল প্রসার ক্ষমতা, যে ছবিতে সম্ভব নয়। ছবিতে কম্পোজিশন এমনভাবে বাঁধা থাকে যে একটু নড়াচড়া করলেই ছন্দ কেটে যাবে। ভালো পরিকল্পনাকারের হাতে ফাঁকা মঞ্চ যেমন সুচ্ছন্দ, তেমনি একটি মাত্র চরিত্রের সংস্থানেও তা সুচ্ছন্দ। দুটি চরিত্রেও তাই, এমনকি বহু চরিত্রের উপস্থিতিতেও তাই।
তৎকালীন সময়ে শ্রী খালেদ চৌধুরী অসাধারণ মঞ্চ পরিকল্পনাকার ছিলেন। তার মঞ্চসজ্জা পুঙ্খানুপুঙ্খ রূপে দর্শনীয় ও শিক্ষণীয় ছিল। নাট্যাভিনয়ের পরম প্রয়োজনীয় বস্তু হল স্তর বৈচিত্র্য। রক্তকরবী নাটকে যতগুলো স্তর আছে, বাংলা আর কোনো নাটকে তা নেই। সৌম্যমিত্র জানিয়েছেন, তিনি অভিনয়ের সময় দেওয়ালকে পট হিসেবে ব্যবহার করতে চাননি। তিনি আরও জানান, মঞ্চে যে সকল আসবাবপত্র বা সিঁড়ি ব্যবহার হয় সেগুলি অভিনয়ে সাহায্য করে অভিনেতাদের, কিন্তু দেওয়ালের কোনো প্রয়োজন হয় না। আর তাই পুতুল খেলা নাটকে দেখা যায় প্রয়োজন অনুযায়ী দরজা জানালা ব্যবহার করা হয়েছে, সেখানে দেওয়ালের দরকার নেই। শুধুমাত্র নাটকে যেগুলো প্রয়োজন সেগুলির ব্যবহার আছে। এই নাটকের দৃশ্যপটগুলো কোনো সময় দর্শকদের সামনে সোজা লাইন পড়ে, আবার কোনো সময় বাঁকা লাইন চোখে পড়ে। নাটকটির তৃতীয় অঙ্কের শেষের দিকে দেখা যায় সমস্ত লাইনগুলো দর্শকের অজান্তে বাইরের দরজার দিকে সকলের মনকে টেনে নিয়ে যায়। দর্শকদেরকে আনন্দিত করে, অভিভূত করে। আবার প্রথম অঙ্কে অভিনয়ের সময় মঞ্চের পিছনের দিকে কালো পর্দার ব্যবহার করা হয়েছে। এই কালো পর্দার ব্যবহার হলেও সৌম্যমিত্র জানিয়েছেন একটা ঝলমলে ভাব তাদের চোখে পড়েছে। আবার দ্বিতীয় অঙ্কে এই কালো পর্দার রং বদলে যায় এবং তার পাশাপাশি সামনের আস্তরণে সামনের দিকটায়ও একটা পরিবর্তন আসে, ফলে দর্শকরা শঙ্কিত হয়, আতঙ্কিত হয়। এ থেকেই আমরা বুঝতে পারি বা বোঝা যায় মঞ্চসজ্জার ক্ষেত্রে রঙের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। রং এখানে একটা ফ্যাক্টর, পর্দার রং। যাই হোক, এই প্রবন্ধটি পড়ে একজন কিশোর অভিনয় দেখতে গিয়ে যদি নাটকের মধ্যে কার আঁট কার লাইন রেখা দেখেন, তাহলে একটা মারাত্মক ঘটনা ঘটবে বলে প্রাবন্ধিক জানিয়েছেন। প্রাবন্ধিক বলেছেন, যদি কেউ কবিতা পড়তে গিয়ে কোথায় তৎসম শব্দ, কোথায় তদ্ভব শব্দ ব্যবহার হয়েছে সেই সব খোঁজার চেষ্টা করেন, তাহলে কাব্য যেমন অবহেলিত হয়, ঠিক তেমনি নাট্যাভিনয়ের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটে কবিতার মতো। আসলে নাটকের অভিনয়ের কোনো জিনিস আলাদাভাবে দেখবার নয়, আলাদা আলাদা করে দেখার জিনিস নাটকে হয় না। নাটকে সমগ্র রূপটা দেখতে হয়, একসঙ্গে দেখতে হয়। এখানে আলাদা আলাদাভাবে দেখলে কোনো কিছুই পাওয়া যাবে না। এখানে সমগ্র রূপটা দেখতে হবে একসঙ্গে, নইলে নাটকের আসল রস, বস্তুটি হারিয়ে যায়। প্রাবন্ধিক বলেছেন, নাটকের সমগ্র রূপ নিয়ে দেখতেও বিচার করতে হবে, তাহলেই সবকিছুই দর্শকের সামনে ভালোভাবে ধরা পড়বে। যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্ত।